এই ডায়াগ্রাম থেকে আরেকটি ইম্পর্টেন্ট ইনফরমেশন আমাদের জানতে হবে, সেটা হলো দেখেন এই জায়গায়, অর্থাৎ কালেক্টিং টিউবিউলসে। ভালো করে খেয়াল করেন, কালেক্টিং টিউবিউলসে আমরা কি বললাম যে সোডিয়াম আয়ন রিঅ্যাবজর্ব হয় কার মাধ্যমে? এই এপিথেলিয়াল সোডিয়াম চ্যানেলের মাধ্যমে। এখন লক্ষ্য করুন যে এই যে যখন সোডিয়াম আয়নটা টিউবিউলার লুমেন থেকে এপিথেলিয়াল সোডিয়ামের মাধ্যমে এখানে রিঅ্যাবজর্ব হয় এবং এখান থেকে আলটিমেটলি ব্যাজোল্যাটারাল আসপেক্টে থাকা সোডিয়াম পটাশিয়াম এটিপিএস পাম্পের মাধ্যমে ব্লাডে ফিরে আসে। সহজ ভাষায় এপিথেলিয়াল সোডিয়াম চ্যানেলের মাধ্যমে সোডিয়াম আয়নটা টিউবিউলার লুমেন থেকে ব্লাড ভেসেলসে ফিরে আসে, রিঅ্যাবজর্ব হয়। ওকে, এখন যখন এরকম সোডিয়ামটা এখানে ব্যাক করবে দ্যাট মিনস একটা পজিটিভ চার্জড আয়ন টিউবিউলার লুমেন থেকে চলে যাচ্ছে। দ্যাট মিনস ইনডাইরেক্টলি আমরা বলতে পারি না যে এখানে একটা নেগেটিভ চার্জ তৈরি হচ্ছে। একটা সোডিয়াম যাওয়া মানে এখানে একটা নেগেটিভ চার্জ তৈরি হওয়া, একটা সোডিয়াম রিঅ্যাবজর্ব হওয়া মানে টিউবিউলার লুমেনে একটা নেগেটিভ চার্জ তৈরি হওয়া। এক্স্যাক্টলি। এখন যখনই এখানে একটা নেগেটিভ মেমব্রেন পটেনশিয়াল তৈরি হবে এই যে আমাদের টিউবুলার আসপেক্টে, তখন কি হবে? এই নেগেটিভ চার্জের অ্যাট্রাকশনে এখানে এই যে আরওএমকে চ্যানেল আছে, এই আরওএমকে চ্যানেল থেকে পটাশিয়াম বেরিয়ে আসবে। তাহলে যত বেশি সোডিয়াম রিঅ্যাবজর্ব হবে তত বেশি নেগেটিভ চার্জ তৈরি হবে, তত বেশি পটাশিয়াম আরওএমকে চ্যানেলের মাধ্যমে এক্সক্রিটেড হয়ে ইউরিনের সাথে বেরিয়ে যাবে। তাহলে এখানে সোডিয়াম রিঅ্যাবজর্পশন বাড়া মানে ইউরিনের সাথে পটাশিয়াম এক্সক্রিশন বাড়া। এক্স্যাক্টলি। ক্লিয়ার? কথা ক্লিয়ার? ওকে, আরেকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন দেখেন, এই যে নেগেটিভ মেমব্রেন পটেনশিয়াল, এটা পটাশিয়ামকে যেরকম টেনে বের করে আনে, ঠিক একইভাবে এই নেগেটিভ মেমব্রেন পটেনশিয়ালের কারণে হাইড্রোজেন আয়নটাও, এই যে আমাদের আলফা ইন্টারক্যালেটেড সেল থেকে হাইড্রোজেন আয়নটাও এক্সক্রিটেড হয়ে টিউবুলার লুমেনে আসে এবং আলটিমেটলি ইউরিনের সাথে বেরিয়ে যায়। তাহলে সোডিয়াম রিঅ্যাবজর্ব হওয়ার সাথে এখানে দুটো ঘটনা ঘটছে, পটাশিয়াম এক্সক্রিশন বাড়ছে ইউরিনের মাধ্যমে, হাইড্রোজেন এক্সক্রিশন বাড়ছে ইউরিনের মাধ্যমে। ক্লিয়ার? আচ্ছা, এখন দেখেন তাহলে আমরা কি করব? এখন আমরা এই এপিথেলিয়াল সোডিয়াম চ্যানেলটাকে আমরা ব্লক করে দিব, অর্থাৎ এটাকে আমরা ব্লক করে দিলাম, অথবা আমরা এখানে যে অ্যালডোস্টেরন রিসেপ্টর সেটাকে ব্লক করে দিলাম। মানে হচ্ছে আমরা এখানে এই চ্যানেলটাকে কাজ করতে দিচ্ছি না। তাহলে এই চ্যানেলটাকে যদি কাজ করতে না দেই তাহলে কি হবে? তাহলে এদিক দিয়ে সোডিয়াম রিঅ্যাবজর্ব হবে না। তাহলে সোডিয়াম যদি রিঅ্যাবজর্ব না হয় তাহলে এখানে নেগেটিভ মেমব্রেন পটেনশিয়াল তৈরি হবে না। তাহলে এখানে যদি নেগেটিভ মেমব্রেন পটেনশিয়াল তৈরি না হয় তাহলে পটাশিয়াম এক্সক্রিশন ইউরিন দিয়ে কমে যাবে, হাইড্রোজেন এক্সক্রিশন ইউরিন দিয়ে কমে যাবে। তাহলে এই ইউরিন দিয়ে যদি পটাশিয়াম এক্সক্রিশন কমে তাহলে এই পটাশিয়ামগুলো কোথায় জমবে? ইনডাইরেক্টলি ব্লাডে পটাশিয়াম জমতে শুরু করবে। ফলে ব্লাডে আমাদের কি দেখা দিতে পারে? হাইপার ক্যালেমিয়া। এই কারণেই স্পাইরোনোল্যাকটোন, অ্যামিলোরাইড অর্থাৎ এই এপিথেলিয়াল সোডিয়াম চ্যানেলকে কাজ করতে বাধা দেয় এমন ডায়োরেটিক্স গুলোর সাইড ইফেক্ট হচ্ছে কি? আমরা যেটাকে খুব বেশি ভয় পাই, এক্স্যাক্টলি হাইপার ক্যালেমিয়া। আরেকটা কি বলেন তো? এক্স্যাক্টলি হাইড্রোজেন তো এক্সক্রিশন হতে পারছে না। তাহলে হাইড্রোজেন এক্সক্রিশন হতে না পারা মানে কি? হাইড্রোজেন ব্লাডে জমছে ইনডাইরেক্টলি। তাহলে হাইড্রোজেন জমা মানে কি? একটু আগে বললাম অ্যাসিটাজোলামাইটের ক্ষেত্রে মেটাবলিক অ্যাসিডোসিস। এই কারণে স্পাইরোনোল্যাকটোনের দুটো মোস্ট ইম্পর্টেন্ট সাইড ইফেক্ট হলো হাইপারক্যালেমিয়া, মেটাবলিক অ্যাসিডোসিস। ঠিক আছে? আচ্ছা, সো এই হচ্ছে মেইন ব্যাপারটা। এখন আসেন তাহলে আমরা আলহামদুলিল্লাহ দেখলাম এদিকে প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউলসে অ্যাসিটাজোলামাইট মেটাবলিক অ্যাসিডোসিস করে, আর এদিকে স্পাইরোনোল্যাকটোন, অ্যামিলোরাইড এরা মেটাবলিক অ্যাসিডোসিস করে। আর বাকি যে দুইটা গ্রুপের ডায়াবেটিক্স বাদ আছে সেটা হলো এখানে কাজ করা, অর্থাৎ অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলিতে কাজ করা ফুরোসেমাইট বা লুপ ডায়াবেটিক্স, আর আমাদের ডিস্টাল কনভলিউটেড টিউবিউলসে কাজ করা থায়াজাইড ডায়াবেটিক্স। এরা কি করে? এরা করে মেটাবলিক অ্যালকালোসিস। তাহলে এরা মেটাবলিক অ্যালকালোসিস কিভাবে করে? আলহামদুলিল্লাহ, খুবই মজার বিষয়। অর্থাৎ দেখেন এই যে লুপ ডায়োরেটিক্স এবং থায়াজাইড লাইক ডায়োরেটিক্স এরা যে মেটাবলিক অ্যালকালোসিস করে সেটাও কিন্তু এই এপিথেলিয়াল সোডিয়াম চ্যানেলের মাধ্যমেই। কিভাবে? দেখেন আমি প্রথমে লুপ ডায়োরেটিক্সের ব্যাপারে আসি। তো লুপ ডায়োরেটিক্স কি করতো? দেখেন লুপ ডায়োরেটিক্স এই সোডিয়াম পটাশিয়াম 2 ক্লোরাইড কোট্রান্সপোর্টারটাকে ব্লক করে দিত। ফলে এদিক দিয়ে সোডিয়াম রিঅ্যাবজর্ব হতে পারতো না। ফলে টিউবুলার লুমেনে বেশি বেশি সোডিয়াম থেকে গেছে। এখন এই বেশি বেশি সোডিয়ামটাই তো আলটিমেটলি কি করবে? সে এই অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলি থেকে পরবর্তীতে কোথায় যাবে? ডিস্টাল কনভলিউটেড টিউবিউলসে গেল। ওকে, ডিস্টাল কনভলিউটেড টিউবিউলস থেকে সে কোথায় যাবে? কালেক্টিং টিউবিউলসে যাবে। এখন কালেক্টিং টিউবিউলসে তাহলে কি আসছে?
বেশি বেশি সোডিয়াম আসছে, কারণ নর্মাল অবস্থায় কিছু সোডিয়াম এদিক দিয়ে রিঅ্যাবজর্ব হয়ে যাওয়ার কথা। এখন যেহেতু এখানে আমি রিঅ্যাবজর্ব হতে তাকে বাধা দিয়েছি, ফলে অতিরিক্ত সোডিয়াম এখন কোথায় পৌঁছালো? কালেক্টিং টিউবিউলসে পৌঁছালো। এখন নিয়ম হলো, এখানে যত বেশি সোডিয়াম আসবে এপিথেলিয়াল সোডিয়াম চ্যানেল তত বেশি বেশি সোডিয়ামকে সে কি করবে? রিঅ্যাবজর্ব করবে। তাহলে এখন এদিক দিয়ে বেশি বেশি সোডিয়াম রিঅ্যাবজর্ব হচ্ছে, তাহলে এখানে নেগেটিভ মেমব্রেন পটেনশিয়াল বেশি তৈরি হচ্ছে, ফলে তারা বেশি বেশি পটাশিয়ামকে টেনে বের করে আনবে, তারা বেশি বেশি হাইড্রোজেনকে টেনে বের করে আনবে। সো এখানে আমার লুপ ডায়োরেটিক্সটা ইনডাইরেক্টলি কালেক্টিং টিউবিউলসে বেশি বেশি সোডিয়াম সাপ্লাই দিয়ে সেই ইউরিনের সাথে সে কি করছে? হাইড্রোজেন এক্সক্রিশন এবং পটাশিয়াম এক্সক্রিশন বাড়িয়ে দিচ্ছে। ওকে, আচ্ছা, সো এই যে ইউরিনের সাথে পটাশিয়াম এক্সক্রিশন বেড়ে যাচ্ছে, ফলে এখানে কি ডেভেলপ করবে সাইড ইফেক্ট হিসেবে লুপ ডায়োরেটিক্সের? হাইপোক্যালেমিয়া। এই যে ইউরিনের সাথে হাইড্রোজেন এক্সক্রিশন বেড়ে যাচ্ছে, তাহলে লুপ ডায়োরেটিক্সের সাইড ইফেক্ট হিসেবে কি ডেভেলপ করবে? যেহেতু হাইড্রোজেন ইউরিনের সাথে এক্সক্রিট হয়ে যাচ্ছে, দ্যাট মিন্স ব্লাডে হাইড্রোজেনের পরিমাণ কমে যাচ্ছে, আর হাইড্রোজেনের পরিমাণ কমে যাওয়া মানে মেটাবলিক অ্যালকালোসিস ডেভেলপ করা। এই কারণে লুপ ডায়োরেটিক্সের সাইড এফেক্ট কি? হাইপোক্যালেমিয়া, মেটাবলিক অ্যালকালোসিস। ঠিক একইভাবে থায়াজাইড লাইক ডায়োরেটিক্স কি করে? সে এখানে সোডিয়াম ক্লোরাইড কোটাস প্রোডাক্টকে ব্লক করে দেয়, ফলে এদিক দিয়ে সোডিয়াম রিঅ্যাবজর্ব হতে পারে না, ফলে এখানে বেশি বেশি সোডিয়াম থেকে যায়, ফলে এই অতিরিক্ত সোডিয়াম এখানে আসে, ফলে একইভাবে এখানে বেশি বেশি সোডিয়াম রিঅ্যাবজর্ব হয়, ফলে বেশি বেশি পটাশিয়াম এবং হাইড্রোজেন ইউরিনের সাথে এক্সক্রিট হয়ে যায়। ফলে থায়াজাইড লাইক ডায়োরেটিক্সের ক্ষেত্রেও হাইপোক্যালেমিয়া এবং মেটাবলিক অ্যালকালোসিস ডেভেলপ করে। ফলে আমরা আলহামদুলিল্লাহ দেখলাম অ্যাসিটাজোলামাইড এবং স্পাইরোনোল্যাকটোন অ্যামিলোরাইড এরা মেটাবলিক অ্যাসিডোসিস করে, আর লুপ ডায়োরেটিক্স এবং থায়াজাইড লাইক ডায়োরেটিক্স এরা মেটাবলিক অ্যালকালোসিস করে। কথা ক্লিয়ার? ওকে, আলহামদুলিল্লাহ।